লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতেই দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনছুটি, মারামারি, ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তর ছুটি টানার মতো দুষ্টামির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটা, চঞ্চল আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যে এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হওয়ার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস, তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর যা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মান বোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস। আর না প্রাণের আব্বু, না অন্তু, কারো সঙ্গে কথা নেই। কি করছে, কি হচ্ছে, সব তাতে নির্লিপ্ত নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্র্যাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানেই পরিচয় হয়েছিল তাহসিনের সাথে ওর। তাহসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলাভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাহসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাহসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাহসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাহসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাহসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি, তা জানার কথা নয় অন্তুর। তাহসিনের সাথে কোনো কালই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা, বিথির সংসারে কোনো ঝামেলা চলছে। আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাহসিন বিথিকে অত্যাচার করছে। সেদিন সকালে 9টার দিকে বেরিয়ে পড়েছিল অন্তু সে ক্লাসের উদ্দেশ্যে। বের হওয়ার সময় আমজাদ সাহেব ঢুকলেন। তিনি সকালের ট্রেনে দিনাজপুর ফিরেছেন কুড়িগ্রাম থেকে। অন্তুর চোখ মুখ খেলনা পাওয়া বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগে অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়লো? বলো না কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয় মাথায় আনলে মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবে। ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছে কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। অন্তুর বুক কাঁপল। আবারও মনে পড়ল ভার্সিটিতে কিছু চলছে, কি তা জানা নেই। আব্বুও জানে তার আভাস।
রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে, এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে, পাশেই হামজা। দুজনের পরনেই সাদা পাঞ্জাবি। নভেম্বরের মাঝের সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকেই ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। যেন মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই বোধ হয়। অজানা সংখ্যায় বুকটা ধক করে উঠল অন্তুর। এক স্থানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সকলে সেখানে নিচের দিকে। অন্তু কৌতূহল নিয়ে এগিয়ে গেল। ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকল। মুহূর্তখানিকের জন্য চোখে পড়ল জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে। অন্তুর রক্ত সঞ্চালন থামল বোধহয় উত্তেজনায়। আড়াল হলো দৃশ্যটি মানুষের ভিড়ে। বেহুশের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। উবু হয়ে দাঁড়ানো লোকটাকে ধাক্কা দিয়ে একদম কাছে গিয়ে দাঁড়ালো দেহটার। কে এই মেয়েটা? আখি এটা? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। তো সুন্দর এই গরিব সালমা খানের মেয়ে। অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরা যেন। ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে। অথচ এই সুন্দর মুখখানা বিবর্ণ খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে। গাছে গাছে চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে যেন। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। নিশ্চয় শুধু এই কাপড়টুকুই দেহে। এই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার পরে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। কারা করেছে এসব? যে লোকটি ধাক্কা দিয়েছিল সে এগিয়ে এলো। ধমকে উঠল অন্তুকে, পিছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছনে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। নজর তুলে তাকালো অন্তু। কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসলো। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মুস্তাকিম, আপনার ফোন বাজছে। মুস্তাকিম ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তুর চোখ ভিজে উঠল। আর নিয়ন্ত্রণে আসছে না। ওই যে ক্ষতবিক্ষত মেয়েটার মুখ, হিচড়ানো আঁচড়ের দাগ ত্বকে, চোখের নিচটা ফ্যাকাশে কালো বর্ণের হয়ে উঠেছে। সম্মান লুটিয়ে দেবে না বলে নিশ্চয়ই খুব হাঁচর পাচর করেছিল মেয়েটা। অন্তু ভিড় ঠেলে বেরিয়ে এলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আব্বু রোজ পত্রিকা পড়ে, রেখে দেয়। সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়। কান্নার তোর সামলানো মুশকিল হচ্ছে। অবাক হলো সে কোনোদিন এভাবে কাঁদেনি। এরকম দুর্বল তো তার হৃদয় নয়। লোকের মুখে বহু শুনেছে অন্তর মাঝে নারী সুলভতা নেই, সে কঠিন। আজ সেসব মিথ্যে প্রমাণিত হতে চাইছে কেন? কিসের ভয় আড়ষ্ট করে তুলতে চাইছে অন্তুকে আখির ওই কাটাছেঁড়া দেহের প্রতীকে? আরও দূরে চলে এলো। মুখের নেকআপটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানি ছিঁড়ে দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছে কেন? তুমি অন্তু, তুমি তো এমন নও। কোথা থেকে যেন পাগলের মতো ছুটতে ছুটতে এলেন সালমা খালা। বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের উপর। অন্তু, তুমি জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? একটা মেয়ে দৌড়ে এসে সালমা খালাকে ধরল। খালার বোধহয় দাঁত লেগে গেছে। এটাই বোধহয় আখির ভাবি। এ তো আরেক গরিবের রানী। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। অন্তুর চোখের সামনে অপরিকল্পিতভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। আখির স্থলে সে পড়ে আছে। রাবেয়া বেগম কাঁদছেন। আচ্ছা, মার্জিয়া এসে কি ওভাবে এসে ধরবে রাবেয়াকে, বুকে জড়িয়ে নেবে? শক্ত হলো অন্তুর চোয়াল। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। কে করেছে এসব?
জয়, হামজা, সেদিন তানিয়া যে কথাগুলো বলেছিল তার কতটুকু বাস্তব? যা তানিয়া বলেছে সেটুকুই নাকি আরও কিছু আছে? ওই তো দুজন বসে আছে আরাম করে, গম্ভীর্যপূর্ণ চেহারা নিয়ে চেয়ারের উপরে। গিয়ে জিজ্ঞেস করবে, কেন করেছে সেসব? ব্যথা লাগেনি বুকে? আঁখি যখন চিৎকার করে বাধা দিয়েছিল তোদের? কোন ভিত্তিতে এই প্রশ্ন করবে গিয়ে অন্তু জয় কি গিয়ে? প্রমাণ তো নেই। দুজনে রাজনৈতিক দলের নেতাকর্মী। যে ছেলেগুলো ঘিরে দাঁড়িয়ে ভাই ভাই করে ডাকছে ও দুজনকে, ওরা কি ছাড়বে অন্তুকে? ঘুরে দাঁড়িয়ে নেকাব খুলে চোখ দুটো মুছে নিল শক্ত হাতে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদিকে। ছাত্রছাত্রীরা নিস্তেজ চোখে দাঁড়িয়ে দেখছে এই রঙ্গতামাশার খেলা। মুস্তাকিন আখির ভাবি চাঁদনিকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপালক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের, এমনিতেও সরকারি কর্মকর্তারা তাইই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। এক দৃষ্টিতে বনির লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই, সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল, একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিং এর কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ালো। না না, হুমকি দিবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ালো। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রুব গলার স্বর। মুস্তাকিম বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটরি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এইসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি না এ বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টায়, আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। আচ্ছা, এরা কি জানে মেয়েটাকে গণধর্ষণ করে মারা হয়েছে? গলায় আটকাচ্ছে খুব তার। এই পেশা জীবনে প্রথমবার বোধহয় সে সংকুচিত হচ্ছে মুস্তাকিনের বিষয়ে। কেন হচ্ছে? সে আসলে রেপ কেস হ্যান্ডেল করেনি আগে। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে না এই বিবর্ণ চাদরে ঢাকা দেহটার বহিরাগত মুখটা বিভীষিকাময় এক ঘটনা বর্ণনা করছে? তা বুঝছে না বাড়ির লোক? ভয় পাচ্ছে এরা। সে চাঁদনির দিকে এগিয়ে গেল। চাঁদনি তখনও বসে আছে মাঠের উপর। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আকি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির। বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তুর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। চাঁদনির কথায় মুখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে। মুস্তাকিন উঠে দাঁড়ালো, রশিদকে ডাকলো, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ালো, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে যাচ্ছে, খুব জেদ ধরে আছে। কোনোভাবে তারা লাশ কাটাছেড়া করতে দেয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি। দ্রুত করুন, ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে। একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে।
কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। রশিদ মাথা নেড়ে চলে গেল। মোস্তাকিন মোবাইল হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। রশিদ এসে পাশে দাঁড়ালো। প্রফেসর এগিয়ে এলেন ওদের দিকে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পিআইবি। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল। রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত। কারা এসব করেছে কে জানে। মোস্তাকিন কথার মাঝখানে ফোন কারে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হুঁ হাঁ ঘাড় নাড়াতে থাকল। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় কোনো মতো ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করে বলল, লোক আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল। আপনি তুলছেন না আঙুল? আমি আমজনতার থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেড়ে চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালছিটে ধোয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরুন, আমি রক্ষা করব। তাহলে আঙুল তুলে জেরে ভরবেন তো? মুস্তাকিন বসলো দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরবো? হামজা একবার ঘাড় ফিরিয়ে জয়ের দিকে তাকিয়ে আবার মুস্তাকিনের দিকে ফিরে প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে। তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানি না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমিয়েছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল। হুম, এক বাড়িতে, এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে ভেবে থাকা হয় না। হেসে ফেলল মুস্তাকিন। ক্ষণকাল পেরোতে তার মুখভঙ্গি সিরিয়াস হলো। ফের শোধালো, লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের মেইন প্রাঙ্গণের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান, ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ। কোনো মতে ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকে শুনে এসেছে। মুস্তাকিন দেখলো পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। কথাটা কোন দিকে নির্দেশ করে বলল মুস্তাকিন বোঝা গেল না যেন। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। এরপর চমৎকার হাসলো। রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিকই হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীর দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদায় এইখানে নিরস মুখে। কারবার লাগতেছে বসে, মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এইসব ঢং কি মনে ধনে কোথাও সয়? তবুও সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ওয়াক অফ দিস ইন্ট্রোডাকশন। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? মুস্তাকিন কথাটা বলে ভুরু উঁচায়। জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না, তার লোক জানে। আর তাকে আমি জানার আগেই আমি জানছি, এরপর লোকের জানাইছি, তখন লোক জেনেছে। মুস্তাকিন ভ্রু কুচকে চেয়ে আছে, অথচ তার ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। হামজা ও জয়ের ঠিক বিপরীত পাশে অবস্থানকারী হিসেবে যেন আজ পেশাগতভাবে তার অভিষেক হয়ে গেল। জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো?
এই শীতল কথোপকথনগুলো প্রফেসরের কাছে আগামাথাহীন প্রলাপ লাগছিল। অথচ তিনজনে বেশ স্বাচ্ছন্দ্যে নিজেদের আলোচনা সম্পন্ন করে উঠল। জয় তাকালো মুস্তাকিনের দিকে। কপট কৃত্রিম চিন্তার ছাপ ফুটল তার মুখে। উহ, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কি লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ী, তবে একটু বয়সকালে। এখনো বিয়ে শাদিই করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখো নামায়। অকপট পাগলাটে অভিব্যক্তি। অথচ মোস্তাকিনও এতে কোনো বিশেষ চমকিত প্রতিক্রিয়া দেখালো না। জয় উঠে গেল চেয়ার ছেড়ে। মোস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে। আপনি আসলেও পারেন। পাঞ্জাবির হাতার বোতাম খুলে তা কনুয়ে গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বু যাবে, আমার কাজ আছে। বুঝতেই পারছেন, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মোস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছনে ফিরে দেখলো হামজাকে। পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়, মুখে চাপদাড়ি, পুরো ঠোঁটের উপর ঘন গোপ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। তার একটু দূরেই দাঁড়িয়ে সিগারেটে লম্বা টান দিচ্ছে জয়। তার নজর অনুসরণ করে তাকিয়ে দেখল ভিকটিমের দেহের অদূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েটার দিকে বক্র দৃষ্টিকোণে চেয়ে আছে জয়। এই মেয়েটি তখন ধাক্কা দিয়েছিল তাকে। পরিবেশের সকলের কাছে নরকীয়, অথচ দুই ভাই নির্লিপ্ত। তবে এ থেকে এটা প্রমাণ করার উপায় নেই এরা অপরাধীযুক্ত। জিপে উঠে বসল মুস্তাকিন। নজর পড়ল আবারও মেয়েটার উপর। বিমূর্ত মূর্তির ন্যায় চেয়ে আছে লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে, অথচ লাশটিকে ল্যাবে নেওয়ার কথা।